সে মন্দার গলাটা জড়িয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মন্দা, বলবি নে ভাই? মন্দা বলল, আমি কিন্তু ভাই যেতে পারবো না। কেন? সে আমার ভারী লজ্জা করবে। হরিমতি হাত নেড়ে বলল, ওলো দেখিস, কচি খুকিটি কি না বরের কাছে যেতে লজ্জা করবে। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত খুব সুন্দর ছোট্ট গল্প বউচুরি। আসুন আমরা দেখে নিই প্রভাত কুমার মুখোপাধ্যায় এই গল্পে কি লিখেছেন। যে সময় নতুন বঙ্গে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হবার একটা ভারী ধুম পড়ে গিয়েছিল, আমি সেই সময়ের কথা বলছি। মহামায়া বর্ধমান জেলার একটা সুনিবিড় পল্লী গ্রাম। সুনিবিড় অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে 20 মাইল এবং পোস্ট অফিস থেকে 5 মাইল দূরে অবস্থিত। গ্রামের মধ্যভাগে দেবী মহামায়ার একটি বিগ্রহ স্থাপিত আছে। সেখান থেকেই এর নামের উৎপত্তি। এই ছোট গ্রামটার একটা খুবই ছোট জমিদার আছে, তার নাম বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। তার যে মধ্যম পুত্র অনাথ সরল, সে এবার বিয়ে পরীক্ষা দিয়ে কয়েকদিন হলো বাড়িতে এসেছে। ছেলেটির বয়স এই 22 বছর হবে। বেশ পরিপাট্য আছে চেহারায়, কিন্তু বাবা তার উপর কয়েকটি কারণে অত্যন্ত চটা। প্রথমত, সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, এ কথা তার বাবার কানে এসছে। দ্বিতীয়ত, বাড়িতে ষোড়শী স্ত্রী রয়েছে, কিন্তু সে তার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না। তার কারণ কি জানো? সে বলে, যাকে আমি ভালোবেসে বিবাহ করিনি সে আমার স্ত্রী নয়, ভগিনী অর্থাৎ বোন। যদি জিজ্ঞাসা করো ওকে যে তাহলে তুমি বিবাহ করলে কেন, সে বলবে, যখন বিবাহ করেছিলাম তখন আমার এ সমস্ত মত ছিল না। বালিকার দশা কি হবে জিজ্ঞাসা করলে বলে, আমরা উভয়ে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব, তারপর সেই আইন অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করব। ও তখন ভালোবেসে আর যাকে ইচ্ছে স্বামিত্বে বরণ করবে। বিয়ের পর কলকাতায় গিয়ে অনাথ শরণের এক প্রাণের বন্ধু জুটেছিল। তার নাম হচ্ছে হেমন্ত কুমার সিংহ। সে দীক্ষিত ব্রাহ্মতে। তার সাথে বন্ধুত্ব সূত্রপাতের অল্পকাল পরেই অনাথের মনে ধারণা জন্মালো যে সে হেমন্ত কুমারের দূর সম্পর্কীয় ভগিনী নগেন্দ্রবালাকে ভালোবাসে। মনের এই চপলতায় প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হয়েছিল, কিন্তু হেমন্ত কুমার তাকে সান্ত্বনা দিল। সে বলল, ভালোবাসা একটা ঐশ্বরিক শক্তির বিকাশ, কোনো অবস্থাতেই তাতে পাপ স্পর্শ করতে পারে না। বিশেষত হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস, প্রেম সম্পর্কবিহীন, পূর্ব রাগ বর্জিত বিবাহ বিবাহই নয়। অনাথ মন্দাকিনীকে ভালোবেসে বিবাহ করেনি, সুতরাং সে তার স্ত্রী নয়, ভগিনী। এই অদ্ভুত মত হেমন্তই অনাথের মস্তিষ্কে প্রবেশ করিয়েছে। নগেন্দ্রবালাও যে অনাথের প্রতি প্রণয়শালিনী, এটাও ওই দুই বন্ধু অনুমান করে নিয়েছে। এই বিবাহ হলে যথার্থ আদর্শ বিবাহ হয়, ইহাই হেমন্ত কুমারের মত। কিন্তু অনাথের তথাকথিত স্ত্রী বর্তমানে তা অসম্ভব। নগেন্দ্রবালার প্রতি প্রণয় ব্যক্ত করার অধিকার পর্যন্ত অনাথের এই মুহূর্তে নেই। হেমন্ত প্রায়ই বলতো, প্রাণে প্রাণে যোগ, আত্মায় আত্মায় মিলন, ইহাই হচ্ছে ভালোবাসার চরম সফলতা। বিবাহ নাই বা হলো, কিন্তু নূতন ব্রাহ্ম বিবাহ আইন হবার কথা ওঠা পর্যন্ত তাহারা অন্যরূপ পরামর্শ করছে। মধ্যাহ্নকাল বিগত প্রায়। জ্যৈষ্ঠ মাসের আম পাকানো রৌদ্র বাইরে ঝাঁ ঝাঁ করছে। অনাথশরণ বহির্বাটির কক্ষে ডেস্কের সম্মুখে চেয়ারে উপবিষ্ট। এই কক্ষটি তার নিজস্ব। এইখানে রাত্রে শয়ন করে।
ভিত্তিগাত্রে কয়েকখানি বিলিতি ছবির সঙ্গে একটি একতারা টাঙানো। প্রভাতে ও সায়াহ্নে এইটি বাজিয়ে সে ব্রহ্মসঙ্গীত করে থাকে। গৃহসজ্জার মধ্যে একটি ক্লক, একটি আলমারি, একটি আলনা এবং শয়নের জন্য একটি খাট ছাড়া আর কিছুই নাই। ডেস্কের ভেতর থেকে অনাথ হেমন্ত কুমারের একখানি সদ্যপ্রাপ্ত চিঠি বার করে পড়তে আরম্ভ করল। তার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে সে চুম্বন করিল। চিঠি রাখল, চক্ষু মুদ্রিত করে কি যেন ধ্যান করতে লাগলো। ঠং ঠং করে ঘড়িতে 2টো বেজে গেল। অনাথ তখন ধীরে ধীরে চক্ষু খুলে পত্রখানি খামে ভরল। এক টুকরো কাগজ নিল, কিছুটা ভেবে ভেবে লিখল, আজ রাত্রি 12টার পর সকলে নিদ্রিত হলে তুমি একবার আমার ঘরে এসো। লিখে কাগজখানি পাকিয়ে গুটিয়ে ছোট করল। পূর্বকথিত খামশুদ্ধ চিঠিখানি ডেস্কে বন্ধ করে বাইরে বেরিয়ে গেল। অন্তঃপুরে প্রবেশ করে দেখে অঙ্গন জনশূন্য। প্রথম কক্ষে তার বৌদিদি কয়েকজন সখীকে নিয়ে তাস খেলছে। দ্বিতীয় কক্ষে প্রবেশ করে দেখল পালঙ্কের ওপর মা জননী নিদ্রামগ্না। কুলুঙ্গির কাছে তার বালক ভাতুষপুত্রটি দাঁড়িয়ে চুরি করে কুল আচার এ সকল ভক্ষণ করিতেছে। কাকাকে দেখে সে অপ্রতিভ হয়ে হেসে ফেলল। কাকা তার প্রতি দিকপাত না করে সে স্থান ত্যাগ করে গেল। তৃতীয়টি পূজার ঘর, নারায়ণশিলা আছে। মূর্তি বিদ্বেষ বশত ইদানিং অনাথশরণ এই কক্ষে প্রবেশ করে না। বাইরে দাঁড়িয়ে দেখল তার স্ত্রী মন্দাকিনী মেঝের ওপর বটি পেতে বসে তেঁতুল কাটছে। ডান হাতের কাছে কলার পাতার ওপর কয়েকটা কাটা তেঁতুল, বটির নিচে এক রাশি কাইবিচি ছড়ানো। মন্দাকিনীর ওষ্ঠাধর তাম্বুল রাগ রঞ্জিত, কপালে বিন্দু বিন্দু ঘাম, তার শাড়ির আঁচলটি গলায় জড়ানো। মন্দাকিনী আপন মনে হেঁট হয়ে তেঁতুল কাটছে। স্বামীকে দেখতেই পায়নি। অনাথ প্রায় 1 মিনিট কাল বিস্ময়াবিষ্ট হয়ে স্ত্রীর মুখপানে চেয়ে রইল। বিবাহের পর এই সে প্রথম মন্দাকে ভালো করে দেখছে। উঠোনে আম গাছের শাখা থেকে একটা পাকা আম বাতাসে ঝরে পড়ল। সেই শব্দে মন্দা চমকিয়ে বাইরের দিকে তাকালো। দেখল বারান্দায় স্বামী দাঁড়িয়ে। তৎক্ষণাৎ সে বটি ছেড়ে উঠে পড়ল। আধ হাত পরিমাণ ঘোমটা টেনে জানলার কাছে সরে দাঁড়ালো। তার আঁচল বদ্ধ চাবিগুলো ঝিনঝিন করে বেজে উঠল। অনাথ ধীর পায়ে ঘরে প্রবেশ করল। মন্দাকিনীর পা লক্ষ্য করে পাকানো কাগজখানা ছুঁড়ে দিয়ে বাইর হয়ে গেল। সে চলে গেলে মন্দাকিনী আস্তে আস্তে কাগজখানা কুড়িয়ে নিল। প্রথমত দুয়ারটা বন্ধ করে দিল। জানলার কাছে এসে কাগজখানা খুলে পাঠ করল। তারপর বাইরে তাকালো। একটা আম গাছে কাঁচা পাকা অসংখ্য আম ধরে রয়েছে। তার ভেতর বসে কোকিল ডাকছে, অনেক দূরে ঘুঘু ডাকছে। আবার কাগজখানা পড়ল। আবার আম গাছ পানে তাকালো। গাছের ফাঁকে আকাশ দেখা যাচ্ছে। মন্দা কাগজখানা বুকে চেপে ধরল। গলবস্ত্র হয়ে নারায়ণশিলার সম্মুখে উপুর হয়ে পড়ে প্রণাম করতে লাগলো। উঠে আবার জানলার কাছে গিয়ে কাগজখানা পাঠ করল। আজ তার জীবনের কি দিন! বিবাহের পর এই প্রথম স্বামী তাকে সম্ভাষণ করল। জ্বর গায়ে মন্দার বিবাহ হয়েছিল। ফুলশয্যা হতে পায়নি। যে 3 দিন শ্বশুরবাড়িতে ছিল স্বামীর সাথে সাক্ষাৎই হয়নি। তখন সে 13 বৎসর। মাঝে একবার এসে কয়েক মাস ছিল। তখন অনাথের নূতন মতাদি হয়েছে। পরিজনবর্গের বহু অকিঞ্চন সত্ত্বেও অনাথ অন্তঃপুরে শয়ন করেনি। এবার রাগ করে তাকে কেউ বাটির ভেতর আনার চেষ্টা করেনি। অনাথের মা প্রতিদিনই নবীনাগণকে এ বিষয়ে অনুরোধ করতেন। কেউ কর্ণপাতই করত না। এতদিনে স্বামীর কি মনে পড়েছে আমার কথা? মন্দার এই জীবনটা তবে কি বিফল হবে না? তার আত্মীয়গণের সখীদের স্বামীর ভালোবাসার কথা, সোহাগের কথা শুনে শুনে তার বুক ফেটে যেত। মনে হতো কি পাপ সে করেছে যার জন্য ঈশ্বর তাকে এমন করে শাস্তি দিচ্ছে। এইবার কি সে সব দুঃখ দূর হবে?
হঠাৎ মন্দাকিনীর চিন্তাস্রোত বাধাপ্রাপ্ত হল। তার ছোট ননদ হরিমতি বাল বিধবা। আজ এই 5 বছর হলো তার এ দশা ঘটেছে। হরিমতি মন্দার অপেক্ষা 3 বছরের বড়, তবু দুজনে খুব ভাব, দুইজনের সকল সুখ দুঃখের ভাগিদার। মন্দাকে দেখে হরিমতি চমকিয়ে বলল, তোর কি হয়েছে লা? মন্দা ধীরে ধীরে উত্তর করল, হবে আবার কি? দোর বন্ধ করে কি করছিলি? জিজ্ঞেস করল হরিমতি। মন্দা চুপ করে রইল। তার ভাবভঙ্গি দেখে হরিমতির ভারী সন্দেহ হলো। সে মন্দার গলাটা জড়িয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে মন্দা, বলবি নে ভাই? বলবো। কখন বলবি? রাত্রিরে। না ভাই মন্দাকিনী, এখনই বল না। মন্দাও বলবে না, হরিমতিও ছাড়বে না। শেষে মন্দা বলল। শুনে হরিমতি প্রথমটা চুপ করে থাকলো, তারপর অল্প অল্প হাসতে লাগলো। মন্দা জিজ্ঞাসা করল, হাসছিস কেন ভাই? হরিমতি বলল, হাসছি তোর বরটির রকম দেখে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। এবার এসে অবধি ছোটদার উসখুস করে বেড়ানো হচ্ছে। বলেও ছিলাম বড় বৌদিদিকে। কি বলেছিলি? বলেছিলাম, ওগো এবার হয়তো ছোটদার মন হয়েছে, এবার তোমরা চেষ্টা করে দেখো, এবার হয়তো ঘরে আসবে ছোটদা। তা বৌদিদি বলল, মন হয়েছে তো আসুক না, আমি কি বারণ করেছি নাকি? আমি বললাম, এতদিন আসেননি, এখন আপনা হতে কি আসতে পারে? লজ্জা করে না? বৌদিদি বলেছিল তখন, সেবার অমন করে আমাদের অপমান করলে আবার আমি সাধতে যাব? আমি তেমন মেয়ে নই। যেমন কর্ম তেমনি ফল। 2 মাস তো ছুটি আছে, ভুগুক, জব্দ হোক একটু। মন্দা বলল, আমি কিন্তু ভাই যেতে পারবো না। কেন? সে আমার ভারী লজ্জা করবে। হরিমতি হাত নেড়ে বলল, ওলো দেখিস, কচি খুকিটি কি না, বরের কাছে যেতে লজ্জা করবে। কতক্ষণে যাবি? ঘন্টা গুনছিস? তাই বল, মুখে আর ন্যাকামো করতে হবে না। মন্দা বলল, না রে ভাই, ঠাট্টা রাখ, আমার ভয় করছে। প্রথম দিনটে ভয় হতে পারে, তা একদিন বই তো নয়। রোজ রোজ আমি যাব বুঝি? তাহলে একদিন তো ধরা পড়ে যাব। মন্দাকিনী উত্তর করে। হরিমতি বলে, ধরা না পড়লে আবার উপায় কি ভাই? একদিন লজ্জা তো ভাঙতেই হবে। তার চেয়ে তুই বরং বৌদিদিকে বলগে আর একবার, তিনি যা হয় করবে। মন্দাকিনী বলে। হরিমতি বলে, আচ্ছা তা বলবো ক্ষণ, কিন্তু আজকের দিনটা চুরি করেই তোদের দেখা হোক না। দেখিস, চুরির কাঁচা আমটা পেয়ারার মতো, চুরির সব জিনিসই বড্ড মিষ্টি হয় রে মন্দা। ছোট বউ, ও ছোট বউ, ঘুমলি ভাই? রাত্রে শয্যায় হরিমতি মন্দাকিনীকে ডাকল। মন্দাকিনী ধর্মড় করে উঠে বসল। জিজ্ঞাসা করল, 12টা হয়েছে? 12টা ছেড়ে দে, এই একটা বাজলো ছোটদার ঘড়িতে। তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে? না, আমার চোখে কি ঘুম আছে? যত ঘুম তোর। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথা বলে হরিমতি প্রদীপ জ্বালল। আলনা থেকে একখানা ধোয়া দেশি শাড়ি পেরে আনলো। নে, এইখানা পর দিকিনি আগে। মন্দা বলল, না ভাই, আর অততে কাজ নেই। হরিমতি বলল, দূর ছুরি, এই ময়লা কাপড় পরে যায় বুঝি? বলে মন্দার আঁচল ধরে দিল এক টান। তখন মন্দা হরিমতির আদেশ পালন করতে পথ পেল না। কাপড় পরা হলে হরিমতি বলল, বল, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? মন্দাকিনী একটা প্রচলিত দেশীয় ঠাট্টা করতে যাচ্ছিল, কিন্তু সামলিয়ে নিয়ে বলল, কারণ এ সময় হরিমতিকে রাগানো সুবুদ্ধির কর্ম হবে না। সুতরাং বলল, নইলে আমি বউ মানুষ একলা যাব নাকি? দুজনে দুয়ার খুলে বারান্দায় বের হলো। নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রি। মন্দাকিনীর পায়ে মল ছিল, ঝম ঝম করতে লাগলো। হরিমতি সে শব্দে চমকে বলল, আহ মরণ, মল চার গাছা খুলিস নি?
ভাবে বিভোর হয়ে রয়েছিস যে। মন্দাকিনী তাড়াতাড়ি মল খুলে বালিশের নিচে এসে রেখে গেল। তারপর দুজনে বৈঠকখানা অভিমুখে চলল। কাছাকাছি পর্যন্ত গিয়ে হরিমতি মন্দাকিনীর কানে কানে বলে দিল, ঘরের দৌড় ভেজিয়ে রাখবো, আস্তে আস্তে সাবধানে আসিস। বলে সে ফিরে গেল। মন্দাকিনী ধীরে ধীরে সিঁড়ি চারটে ভেঙে স্বামীর ঘরের বারান্দায় উঠল। দুয়ারের ফাঁক দিয়ে দেখল আলো জ্বলছে। ঘরে ঢুকতে তার অত্যন্ত ভয় করতে লাগলো। বুকটা দূর দূর করছে, পা যেন আর উঠছে না। শেষে সাহসে ভর করে দরজাটা আস্তে আস্তে খুলে ঘরে ঢুকল। দেখল মাথার শিওরে বাতি জেলে স্বামী নিদ্রা যাচ্ছে। পিছু ফিরে দুয়ার বন্ধ করে মন্দাকিনী খিল দিল, বাতিটা নিভিয়ে দিল। ঘরে জ্যোৎস্না প্রবেশ করেছিল, এখন তা যেন হেসে উঠল। স্বামীর বিছানায় স্বামীর মুখে জ্যোৎস্না পড়েছে। মন্দা দাঁড়িয়ে অনেকক্ষণ সেই সুপ্ত মুখখানিক দেখল। ভাবল, ইনি আমার স্বামী, আমার স্বামী তো বড় সুন্দর। এই রূপে 1 মিনিট অতিবাহিত হলো। মন্দা মনে মনে বলল, বেশ মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি ঘুমোচ্ছে। কি করবে কিয়ৎকাল ভাবল। শেষে স্থির করল, কখনো তো সে পদসেবা করেনি, এই প্রথম সুযোগ ছাড়ে কেন। তখন সে সন্তর্পণে স্বামীর পদতলে উপবেশন করে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আরামে অনাথশরণের নিদ্রা গভীরতর হলো। জানলা দিয়ে মিষ্টি মিষ্টি দক্ষিণের বাতাস আসছে। এইভাবে কিছুক্ষণ, প্রায় 1/2 ঘন্টা কাটার পর মন্দা স্বামীর পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়ল। 2টো বাজা মাত্র অনাথের নিদ্রাভঙ্গ হলো। চেতনা প্রাপ্তির প্রথম কয়েক মুহূর্ত অনুভব করল। তার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাপৃত রয়েছে। ক্রমে স্মরণ হলো, আজ মন্দাকিনীকে আসতে বলেছিলাম না, যতক্ষণ জেগেছিল তারই তো প্রতীক্ষা করেছিল। যখন 12:30 হয়ে গেল, তখন মন্দাকিনী আসবে না বুঝে সে ঘুমিয়ে পড়েছিল। এটা ভাবতে ভাবতে সে পাশ ফিরে শুল। অমনি তার পা মন্দাকিনীর গায়ে ঠেকল। কোমল স্পর্শে অনাথ বিস্মিত হয়ে উঠে বসল। দেখল মন্দাকিনী ঘুমাচ্ছে। জ্যোৎস্না তখন সরে গিয়েছে, মন্দাকিনীর মুখখানির ওপর পড়েছে। সেই আলোকে অনাথ সুপ্তিমগ্না নবযৌবনা পত্নীকে দেখতে লাগলো। বড় সুন্দর বলে মনে হলো। ঠোঁট দুখানি এক একবার যেন কেঁপে উঠছে। মন্দা বুঝি তখনও স্বপ্ন দেখছিল। স্ত্রীর মুখ পানে চেয়ে অনাথ ভাবতে লাগলো, এ তো বড় সুন্দর, এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর। 2-3 মিনিট এইভাবে কাটলে অনাথ সহসা মুখ ফিরিয়ে নিল। চোখ বুজে অস্ফুট স্বরে বলল, হে ঈশ্বর, আমার হৃদয় বল দাও। বাস, আজকে এই পর্যন্ত থাক না হয়। পরবর্তী অংশ আবার কয়েকদিন পর দিই। কেমন লাগলো জানান আমাকে, তাহলে আমি অবশ্যই উৎসাহ পাবো আরও, নয় কি? সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। চন্দ্রালোক হৃদয়ে দুর্বলতা আনয়ন করে ভেবে অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বেলে ফেলল। স্বপ্ন জরিমা ভেঙে গিয়েছে। মন্দাকিনীর পায়ে হাত দিয়ে তাকে জাগালো। মন্দা উঠে অত্যন্ত সংকুচিত হয়ে পড়ল। কাপড় চোপড়গুলো কিছুতেই যেন আর বাগ মানাতে পারে না। অনেক চেষ্টার পর রীতিমতো ঘোমটা দিয়ে অনাথের পানে একবার আর চোখে চেয়ে মুখ নিচু করে বসে রইল। অনাথ ডাকলো, মন্দাকিনী, মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নেড়ে বলল, সে জানে না। অনাথ বলল, আমার সঙ্গে তোমায় কলকাতায় যেতে হবে, যাবে? মন্দা উত্তর করল, না। অনাথ বলল, যাবে কি? মন্দা কোনো উত্তর দিল না। যাবে কি মন্দা? অতি মৃদুস্বরে মন্দা বলল, আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব। অনাথ বলে, আমার বাবা মার অমতে, অজান্তে পারবে আমার সঙ্গে যেতে? মন্দা মন্দা কোনো উত্তর করে না। চুপটি করে ঘোমটার আড়ালে মাথা নিচু করে বসে থাকে। অনাথ বলে, কথা কও,
এখন লজ্জার সময় নয়, যেতে পারবে? বলো। মন্দা বলল, মা বাপের অজান্তে কেন? তাদের অনুমতি নাও না। এখন তো সকলেই বিদেশে স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাব আমি হারু কাকাকে দিয়ে করিয়েছিলাম। বাবার মত নেই। বাবা বলেছে ওর এখন মতিগতি স্থিরতা কি, নিজে যে চুলোয় ইচ্ছে হয় সে চুলোয় যাক। বাড়ির বউটাকে যে জুতো মোজা পরিয়ে ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি আমায় ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে? সত্যি নাকি? জিজ্ঞেস করল মন্দাকিনী। আমরা দুজনে পবিত্র ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব মন্দা, যাবে না তুমি? মন্দাকিনী প্রমাদ গুনল। স্বামী কি রহস্য করছে? বলল, আমি আমি ঠাকুর দেবতা মানি, আমি কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতন গাম্ভীর্যের সাথে বলল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে মন্দা, ওসব ভুল। আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমার কি সেই বুদ্ধি আছে? উত্তর করে মন্দাকিনী। অনাথ বলে, তোমাকেও লেখাপড়া শেখাবো, কলকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, মেয়েদের স্কুলে তুমি ভর্তি হবে। মন্দাকিনী ঘাড় নেড়ে বলে, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব। বুড়ো বয়সে আমি স্কুলে যেতে পারবো না। কিন্তু মন্দা, আমরা তো একত্রে এক বাড়িতে থাকবই না। মন্দাকিনী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করে, তবে তবে আমি কোথায় থাকবো? কেন? সেই স্কুলে, সেইখানে মেয়েরা পড়ে তো, এবং সেখানেই থাকে। রীতিমতো সকল বন্দোবস্তই আছে সেখানে। মন্দা স্থির স্বরে বলে, তবে আমি যাব না। অনাথ দেখল যেখানে রোগ সেখানে চিকিৎসা হচ্ছে না, সকল কথা খুলে বলা আবশ্যক। বলল, কেন? আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, তুমি কি কিছু শুনেছ? মন্দা বলল, শুনেছি, কিন্তু ভালো বুঝতে পারিনি। অনাথ বলে, ঠিক আছে, তবে আমি বুঝিয়ে বলি তোমায়, শোনো। প্রথমত, আমাদের বিবাহ ভালোবাসার বিবাহ নয়। দ্বিতীয়ত, তার অনুষ্ঠানাদি পৌত্তলিক মত অনুসারে হয়েছে। এই দুটি কারণে আমার মতে আমাদের বিবাহ অসিদ্ধ। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না 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 না, ছি 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 ছি, এ কি কথা? মন্দাকিনী ইতস্তত করে বলে, তবে আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি, শোনো, আমি তোমায় ভালোবাসি না। মন্দা বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি। আমি আমি আরেকজনকে ভালোবাসি মন্দা। তবে আমায় কলকাতায় নিয়ে কি করবেন? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেশি বিয়ে করেছি, সেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তার উপর তোমার বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর আমি সর্বনাশ করতে পারবো না। আমরা দুজনেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে। তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে বিবাহ করো। এই জন্যে কলকাতায় গেলে আমাদের একত্র বাস অসম্ভব। সব কথা বুঝতে পারলে এবার? মন্দাকিনী বেশি করে ঘোমটা দিল, কোনো উত্তর করল না, প্রশ্ন করল না, কাঠের পুতুলের মতো বসে রইল। কিয়ৎক্ষণ পরে অনাথ জানতে পারল যে মন্দা কাঁদছে। এতে অনাথ মনে ক্লেশ অনুভব করল। ইচ্ছে করল মন্দার মুখের আবরণ খুলে তার চোখ দুটো মুছিয়ে দেয়, কিন্তু তার তীক্ষ্ণ কর্তব্য জ্ঞান তাকে বাধা দিল। এই গভীর রাতে নির্জন গৃহে যুবতী স্ত্রীলোকের অঙ্গ স্পর্শ করা নীতিসঙ্গত নয় বলেই তার মনে হলো। সুতরাং শুধু বলল, মন্দা, কাঁদো কেন? আমি তোমার মঙ্গলের জন্যই তো বলছি। কিন্তু মন্দাকিনী কিছুই বলল না, তার ক্রন্দনও থামে না। অনাথ ডাকলো আবার, মন্দা। এ স্বর অন্য রকম, অনেকটাই যেন আদর মিশানো। মন্দা। ঈশ্বর শুনে মন্দা আরো বেশি কাঁদতে লাগলো। অনাথ বিস্মিতভাবে ভাবল, এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত ক্লেশ কেন? একটা ভাবী পরিত্রাণের আনন্দ অনুভব করল না? আমি ভালোবাসি না, ভালোবাসতে পারি না, তা জানে। এ বন্ধন ছিন্ন হলে জীবনের সুখময় পথে চলার অবসর পাবে। তথাপি এ প্রস্তাবে এত দুঃখ কেন?
তবে কি আমায় ভালোবাসে মন্দা? এই সময় ঘড়িতে টং 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 করে 3টে বাজলো। মন্দা উঠে বলল, আমি যাই। অনাথ মন্দাকে স্পর্শ করল, তার হাতখানা ধরল, ধরে বলল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কম্পিত স্বরে উত্তর করল, আমার এখন মাথার ঠিক নেই, তবে কাল আবার এসো। আসবে তো মন্দা? দেখবো। দেখবো না মন্দা, কাল নিশ্চয়ই এসো। অনাথের কণ্ঠস্বরে যেন একটা আগ্রহ ধ্বনিত হলো। মন্দা বলল, আচ্ছা, চেষ্টা করব, বলে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পরদিন যখন অনাথের নিদ্রাভঙ্গ হলো তখন অনেক বেলা হয়ে গেছে। প্রথমেই মন্দাকিনীর অশ্রুপূর্ণ চক্ষু দুটি ছবির মতো তার মনে উদয় হলো। অনাথ উঠে বসল, দেখল চুলে দেওয়ার একটা সোনার কাঁটা বিছানায় পড়ে আছে। সেটা তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকিয়ে ফেলল। প্রাতে সে প্রতিদিন সঙ্গীত উপাসনা করে থাকে, কখনো বাদ যায় না। আজ আর তা করে উঠতে পারল না। আজ তার মনটা যেন বড়ই উদ্ভ্রান্ত। গ্রামের বাইরে নদী তীরে গিয়ে অনাথ পদচারণা করতে লাগলো। কিছুক্ষণ পর দেখতে পেল বাড়িরই একজন ভৃত্য মাখন সর্দার ছুটতে ছুটতে তার সামনে আসছে। হঠাৎ অমঙ্গল আশঙ্কায় তার মন চমকিয়ে উঠল। কি হয়েছে? ও কি আমায় ডাকতে আসছে? মন্দাকিনীর কিছু হয়নি তো? অথবা সে কিছু করে বসেনি তো? মাখন সর্দার নিকটস্থ হলে অনাথ দেখল সে কাঁদছে। দ্রুত স্বরে জিজ্ঞাসা করল, কিরে মাখন, কি হয়েছে? কাঁদছিস কেন? মাখন কাঁদতে কাঁদতে বলল, আর দাদা ঠাকুর, সর্বনাশ হয়েছে। রোজা ডাকতে যাচ্ছি, কাটিঘা। কাটিঘা অর্থে সর্পাঘাত। অনাথ ভাবল মন্দাকিনীকে সর্পে দংশন করেছে। মাখন তৎক্ষণাৎ অনেক দূরে। কার এরূপ হয়েছে তা জিজ্ঞাসা আর যেন করা হলো না। তখনই অনাথ বাড়ি ফিরল। প্রথমে সহজ পদবিক্ষেপ আরম্ভ করেছিল, ক্রমে গতি বৃদ্ধি পেল, পরে দৌড়তে লাগলো। সদর দরজার বাড়িতে এসে একটু ঘুরতে হয়। বাগানের দুয়ার দিয়ে সে প্রবেশ করল। বাগানে বাগানে বাড়ির কাছাকাছি এসে কিছু দূরে গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে সে দেখতে পেল। তারা পুষ্করিণীতে স্নান করতে যাচ্ছে। দেখে অনাথ হাঁপ ছেড়ে বাঁচল। দুজনেরই মাথার কাপড় খোলা, মন্দাকিনীর মুখখানা বিষণ্ণতা মাখা, হরিমতির চোখ দুটো কৌতুকপূর্ণ। প্রথমে হরিমতিরা অনাথকে দেখতে পায়নি, কাছাকাছি আসার পর ওরা দেখতে পেল। মন্দাকিনী ব্যস্ত হয়ে ঘোমটা দিল। হরিমতি অনাথের প্রতি যেন গোপনে হাসছে, যেন তার চোখ দুটো দাদাকে বলছে, আমি সব জানি গো, সব জানি। অনাথ জিজ্ঞাসা করল, হরি, কাকে সাপে কামড়েছে? হরিমতি বিস্মিত হয়ে বলল, সাপে কামড়েছে? কই, কাকে তা তো জানি না। অনাথ বৈঠকখানায় গিয়ে শুনল মাখন সর্দারের স্ত্রীকে সাপে কামড়েছে। তখন সে মাখনের বাড়ির দিকে চলল। সেখানে গিয়ে দেখল অনেক লোক জমেছে। রোজাগণ উচ্চস্বরে মন্ত্র পড়ছে, কিন্তু স্ত্রীলোকটি কিছুতেই বাঁচল না। মাখন যখন রোজা নিয়ে আসলো তখন সব শেষ হয়ে গিয়েছে। তাই দেখে মাখনের যে কি কান্না! 5 বছরের বাচ্চা ছেলেটা মাটিতে লুটিয়ে মা মা করে কাঁদছে। অনেকে সেই শোকাবহ দৃশ্য সহ্য করতে পারল না। হায় হায় করতে করতে সে স্থান পরিত্যাগ করে অনেকেই চলে গেল। অনাথ চোখ মুছতে মুছতে বাড়ি ফিরল। অবাক হয়ে ভাবতে লাগলো, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয়ে এত ভালোবাসা! ইচ্ছে করল হেমন্ত কুমারকে এনে একবার এ দৃশ্য দেখায়। সে সর্বদা বলে থাকে, পূর্বরাগ বর্জিত, মন্ত্রপড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জন্মাতে পারে না। তা একেবারেই অসম্ভব। বাড়ি পৌঁছে দেখল হেমন্ত কুমারের একখানা পত্র এসেছে। প্রিয় ভ্রাত, গতকাল তোমাকে যে পত্রখানি লিখেছি তা প্রাপ্ত হয়ে থাকবে। অন্য একটা সুসংবাদ আছে। কান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনী রঞ্জন রায় বাহাদুর তার পুত্রের জন্য গৃহশিক্ষক অন্বেষণ করছে। বিকেলে 2 ঘন্টা পড়াতে হবে, বেতন 50 টাকা। আমি ইহা শ্রবণ করে তার সাথে সাক্ষাৎ করেছি। তোমায় তিনি ওই কার্যে নিযুক্ত করতে পারলে অত্যন্ত সুখী হবেন, কিন্তু তাহলে তোমায় 1 সপ্তাহের মধ্যে কার্যে প্রবৃত্ত হতে হবে।
অতএব তুমি পত্রপাঠ পূর্ব পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমবিবাহারে লইয়া চলিয়ে এসো। তোমার উত্তর পাইলেই বালিকা বিদ্যালয়ে তার জন্য সমস্ত বন্দোবস্ত করে রাখব। আমার সাথে দেখা হলে নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞাসা করে। তোমার প্রতি তার প্রেম যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভগিনী মন্দাকিনীকে নিয়ে আশা সম্বন্ধে তুমি কিছুমাত্র দ্বিধা বা শঙ্কা করিও না। যদি বাধাপ্রাপ্ত হও তো স্মরণ করিও, পৃথিবীতে অধিকাংশ শুভ কর্ম সম্পাদনেই বাধা অতিক্রম করতে হয়। ঈশা স্বীয় প্রিয় ধর্ম প্রচার করার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠিত হয়নি। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হন। ভবদীয় শ্রী হেমেন্দ্র কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমারের পত্রের কোনো উত্তর দিল না। মন্দাকিনীর অশ্রুমাখা মুখখানি কেবল তার মনে পড়তে লাগলো। সে যে সম্মত নয়, সে যে ভারী দুঃখিত। কি করে তাকে কলকাতায় নিয়ে যাবে? অদ্য প্রভাতে মাখন সর্দারের ব্যাপার দেখে তার মত ও বিশ্বাসে একটু আঘাত লেগেছে। হয়তো মন্দাকিনী তাকে ভালোবাসে, তাই বিবাহ বন্ধন ছিন্ন করার প্রস্তাবে সে অত দুঃখাতুর। বিবাহের পূর্বে প্রণয় সঞ্চার না হলে পরে যে তাহা হবে না, তার স্থিরতা সম্বন্ধে অনাথের মনে সংশয় উপস্থিত হয়েছে। সন্ধ্যাবেলায় তার ভাতুষ পুত্রটি এসে তার হাতে একটা পত্র দিয়ে গেল। খাম আটা দিয়ে বন্ধ, ভেতরে চিঠি রয়েছে, অথচ কোনো শিরোনাম নেই। অনাথ খামখানা ছিঁড়ে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয়তমেষু, তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি যেতে প্রস্তুত আছি। যেদিন যে সময় বলবে আমি তোমার অনুগামিনী হব। আজ রাত্রে সাক্ষাৎ করতে পারবো না। চরণাশ্রিতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। এই পত্র পেয়ে অনাথ ভারী বিস্মিত হল। যেতে প্রস্তুত, বিবাহবন্ধন ছিন্ন করতে আর দুঃখ নেই? কয় পংক্তি অনাথ বারবার পাঠ করল। যদি দুঃখ নেই তবে ভালোবাসে না, অথচ লিখেছে প্রিয়তমেষু, চরণাশ্রিতা দাসী। এ কথার অর্থ কি? ভেবে চিনতে শেষে স্থির করল ওগুলা বাঁধিগত, ওগুলোর বিশেষ কোনো অর্থ নেই। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে তার মনে ব্যথা বেজে উঠল। কিন্তু তা ক্ষণিক মাত্র। মনকে সে দুই তাড়া দিয়ে জিজ্ঞাসা করল, সে তোমাকে ভালোবাসে না বাসে না? তোমার কি মত? মন বলল, না, তার জন্য আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। নগেন্দ্রবালার মানসী প্রতিমাকে সে অত্যন্ত আগ্রহের সাথে বুকে চেপে ধরল। ভাবল আর একদিনও বিলম্ব করা উচিত নয়। কালই মন্দাকিনীকে নিয়ে কলকাতা যাত্রা করতে হবে। রাত্রি 1টার সময় বাইর হবে। 2 ক্রোশ দূরে রতনপুর গ্রাম, সে অবধি পদব্রজে যাবে। সেখান থেকে গরুর গাড়ি করে স্টেশনে যাবে। তারকেশ্বর দিয়ে গেলে এই 8 ক্রোশ হবে। পান্ডুয়া দিয়ে গেলে 11 ক্রোশ। পান্ডুয়া দিয়ে যাওয়াই শ্রেয়। গ্রামের লোকজনের সঙ্গে দেখা হবার সম্ভাবনা থাকবে না। একটু দূর হবে, বিলম্ব হবে, তার কি হবে? সারা রাত্রি তার নিদ্রা আর হলো না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা প্রকার কাল্পনিক আয়োজনে তার মাথা একেবারে গরম হয়ে পড়ল। পরদিন সকালে উঠে মন্দাকিনীকে সে লিখল, প্রিয় ভগিনী, আজ রাত্রি 1টার সময় যাত্রা করতে হবে। ওই সময় আমার ঘরে আসিও। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একখানিক বস্ত্র, ভিন্ন আর কিচ্ছু নিও না। শ্রী অনাথ শরণ বন্দ্যোপাধ্যায়। রাত্রি 1টার সময় স্ত্রীকে চুরি করে অনাথ পলায়ন করল। 2 দিন পর বেলা 12টার সময় যখন পান্ডুয়ার বাজারে অনাথ শরণ গো শকট লইয়া মন্দাকিনীর সাথে অবতরণ করল, তখন এই রৌদ্র অত্যন্ত প্রচণ্ডভাবে ধারণ হয়েছে। দুজনেই ঘামে একেবারে জপজপে ভেজা। গাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে অনাথ একটা দোকানে উঠল। দোকানি অভ্যর্থনা করে মাদুর বিছিয়ে তাদেরকে বসালো। একটা ঝি এসে মন্দাকিনীকে আড়ালে স্ত্রীলোকেদের বসার স্থানে নিয়ে গেল। সেই ঘরের পেছনে বারান্দা। বারান্দার নিচে একটা প্রকাণ্ড দিঘি। জল বড় নির্মল। মন্দাকিনীর শরীর বড় উত্তপ্ত, পিপাসায় ওষ্ঠাগত প্রাণ। ঝিকে বাজার করতে পাঠিয়ে মন্দাকিনী স্নান করতে নামল। তখনও সে যথেষ্ট বিশ্রাম করেনি, গায়ের ঘাম পর্যন্ত মরেনি। যতক্ষণ ঝি ফিরল না ততক্ষণ 8 ঘন্টা হবে। মন্দা জলে পড়ে রইল। ঝি আসলে উঠে মাথা গা মুছে
রান্না চড়িয়ে দিল। এই অত্যাচারের প্রতিফল পেতে বিন্দুমাত্র দেরি হলো না। রান্না সমাপ্ত হবার পূর্বেই মন্দা প্রবল জ্বরে আক্রান্ত হলো। অনাথ স্নান করে জল খেয়ে স্টেশনে গিয়েছিল গাড়ির খবর আনতে এবং হেমন্ত কুমারকে টেলিগ্রাম পাঠাতে। ফিরে এসে দেখে এই ব্যাপার। মন্দার গায়ে হাত দিল, গা একেবারে পুড়ে যাচ্ছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, শীতে হাত পা ঠকঠক করে কাঁপছে। সঙ্গে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে বাহুল্য বস্ত্র। মন্দা কিসেই বা শয়ন করে, কি বা গায়ে দেয়? অনাথ বলল, একটু অপেক্ষা করো, আমি একখানি কম্বল চেয়ে এনে বিছানা করে দিই। মন্দাকিনী বলল, তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শোবো এখন। অনাথ বলল, পাগল, এখন ভাত বাড়তে হবে না, তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মন্দা কাঁপতে কাঁপতে বলল, আমার অসুখ তা কি, তা বলে তুমি উপবাসী থাকবে? দুদিনের কষ্টে তোমার মুখ শুকিয়ে আধখানিক হয়ে গেছে। অনাথ দোকানের নিকট চেয়ে একখানা বালাপোষ আর খান 2-3 কম্বল নিয়ে আসলো। সেগুলো দিয়ে বিছানা করে মন্দাকে বলল, শোবে এসো। মন্দা বলল, ও কি কথা, তুমি না খেলে আমি শোবো কি করে? অনাথ শুনল না মন্দাকিনীর কথা। মন্দাকিনীকে জোর করে শোয়ালো। বিছানায় শুয়ে মন্দাকিনী 2-3 বার বলল, ভাত বেড়ে নিয়ে খাও তুমি, আপনি ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে যে। কিন্তু কিন্তু আর বেশিক্ষণ জিদ করার শক্তি তার শরীরে রইল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল এবং অচেতন হলো। 3 দিন পর যখন মন্দাকিনীর জ্ঞান হলো, তখন সে চোখ খুলে দেখল বিছানার কাছে স্বামী বসে। অনাথ জিজ্ঞাসা করল, মন্দা, কেমন আছো? মন্দা বলল, ভালো আছি, তুমি ভাত খেয়েছ? বলতে বলতে আশেপাশে দৃষ্টি করে দেখল সে দোকানে নয়, কারুর একটা বাড়িতে আছে, পালঙ্কের ওপর শুয়ে আছে। জিজ্ঞাসা করল, এ কি, আমি আমি এ কোথায় রয়েছি? অনাথ বলল, মন্দা, তোমাকে যে আর কথা কইতে শুনবো তা আমি ভাবিনি মন্দা। 3 দিন কেটে গেছে, এখানকার জমিদারের বাগান বাড়ি। মন্দা বলল, 3 দিন? হ্যাঁ মন্দা, 3 দিন তুমি অচেতন হয়েছিলে। এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক। মন্দা কিছুক্ষণ নীরব থেকে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল, তোমায় তোমায় একটা কথা বলবো। কি মন্দা? আমাকে বাঁচিও না। এ কথা শুনে অনাথের চোখ দিয়ে জল গড়িয়ে আসলো। বলল, ছি মন্দা, এ কি কথা বলছো? তুমি ভালো হবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি বাঁচবে মন্দা। মন্দার ঠোঁট দুটো কেঁপে উঠল। জল ভরা চোখ দুটো অনাথের পানে ফিরিয়ে বলল, কি হবে আমার বেঁচে, আমায় যেতে দাও। অনাথ বলল, না মন্দা, তোমাকে আমি যেতে দেব না। কি করবে আমায় নিয়ে? আমি তোমায় ভালোবাসবো। রোগিণীর দুর্বল মস্তিষ্ক চিন্তার ভার আর সইতে পারল না। চক্ষু মুদে মন্দা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ডাক্তারবাবু আসলো। অনাথ হাস্য মুখে তাকে নমস্কার করে বলল, দুপুরবেলাকার ওষুধটা বেশ ভালো ফল হয়েছে, জ্ঞান হয়েছে, এই কিছুক্ষণ আগে কথাবার্তা কয়েছে। ডাক্তারবাবু বলল, তবে আর ভাবনা নেই, এ জ্বরটুকু 2 দিনে সারিয়ে দেব। কিন্তু আপনি যে মারা গেলেন, এ 3 দিন তো একরকম আপনি না খেয়ে ঠায় বসে আছেন। আপনার মতন পত্নী প্রেমিক স্বামী আমি খুব কমই দেখেছি। অনাথ মনে মনে বলল, খুব কমই বটে। প্রকাশ্যে বলল, আমার স্ত্রী আমি তো স্বভাবতই করব, কিন্তু আপনি যে উদারতার পরিচয় দিয়েছেন তার তুলনা নেই ডাক্তারবাবু। প্রবীণ ডাক্তারবাবু আত্মপ্রশংসায় সংকুচিত চিত্ত হইয়া বললেন, আমি কি করেছি? আমি যা করেছি সেই তো আমার পেশা। আপনি যদি বাবুদের বলে এ বাগান বাড়ি খুলিয়ে না দিতেন, তাহলে দোকানের ওই স্যাঁতস্যাঁতে মেঝেতে কম্বলের ওপর শুয়ে আমার স্ত্রী কদিন আর বাঁচত। ডাক্তারবাবু কথা উল্টিয়ে অন্য কথা পারলেন। তারপর ওষুধ পথ্যাদি লিখে কিছু উপদেশ দিয়ে সে জায়গা ছাড়লেন। সেদিন রাত্রি 10টায় মন্দার জ্বর একেবারে কমল। সে সারা রাত সুনিদ্রা উপভোগ করল। তারপর তার পাশে অনাথ শুয়ে ঘুমিয়ে পড়ল। 3 দিন সেও যে ঘুমোয়নি।
সকালবেলা ডাক্তারবাবু আসলো, তখন মন্দাকিনী তাকে দেখে মাথায় কাপড় দিল। জ্বর ছেড়েছে শুনে অত্যন্ত আনন্দ পেলেন। বললেন, আর কিছুমাত্র ভয় নেই, এখন একে খুব প্রফুল্ল রাখা প্রয়োজন। ডাক্তারবাবু চলে গেলেন। অনাথ মন্দাকে নিয়মিত ওষুধ পথ্যাদি সেবন করালো। তারপর দুজনে কথাবার্তা আরম্ভ করলো। মন্দা বলল, এ কদিন কি খেলে? ডাক্তারবাবুদের বাড়ি থেকে ভাত আসতো, তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে যে শুকিয়ে আধখানি হয়ে গেছো। আমি তোমার যত কষ্টের মূল। আমার জন্যে কেন এত করলে তুমি? অনাথ মৃদু হেসে বলল, যদি আমার ব্যারাম হতো তাহলে তুমি আমার জন্যে করতে না মন্দা? মন্দা বিছানার দিকে চেয়ে আস্তে আস্তে বলল, আর ব্যারামের প্রার্থনায় কাজ নেই বাবা। অনাথ মন্দার একখানা হাত ধরে আদর করে বলল, প্রার্থনা নাই বা করলাম, হলে কি করতে না? করি না তো কি, অবশ্যই করতাম। কেন? অশ্রুবদ্ধ কণ্ঠে মন্দা বলল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার হাতখানা চেপে বলল, আর তুমি যে আমার স্ত্রী। মন্দা সম্মিত মুখে জিজ্ঞাসা করল, কবে থেকে? যেদিন তোমায় ভালোবেসেছি। মন্দাকিনী কিয়ৎক্ষণ চুপ করে থেকে শেষে বলল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? অনাথ বলল, আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলি নে, আমি তোমায় ভালোবাসি। তবে যে সেদিন বললে ভালোবাসবো। অনাথ নিরুত্তর বলল, তুমি তো আমায় ভালোবাসো না। মন্দাকিনী বলল, কিসে জানলে? তুমি তো আমাদের বিবাহ বন্ধন ছিন্ন হতে দিতে সম্মত হয়েছিলে মন্দা, তাই তো আমার সঙ্গে কলকাতা যাচ্ছিলে। মন্দা হেসে বলল, তাই বুঝি? কি তবে? অনাথ জিজ্ঞেস করল। মন্দা বলল, আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরঝিই তো আমাকে পাঠালো। তার ভারী ইচ্ছে তোমার যেন আরেকটা বিয়ে হয়। হ্যাঁ, পাত্রও ঠিক করে দিয়েছিল। কে? যমরাজা। অনাথ হাসতে লাগলো। মন্দা বলল, ঠাকুরঝি বলেছিল, তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি। না যদি পারিস তবে। অনাথ বাধা দিয়ে বলল, তবে ওই যে বন্দোবস্ত, তার ডাকাতি করেছ বটে। এদিকে অন্য বিয়ের যোগাযন্ত্রটিও তো বেশ করে তুলেছিলে। মন্দা বলল, কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হলো। কখন আমি তোমার মনে ডাকাতি করেছি তা আমি জানতেই পারিনি। সেসব পরে বলবো মন্দা। কখন করেছি সেইটা বলো না। কখন? যেদিন আমার বিছানায় পায়ের তলায় শুয়ে ঘুমোচ্ছিলে, তখন থেকেই আরম্ভ করেছ। আর তারপর সারাটা পথ। মন্দা অল্প হাসতে হাসতে বলল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ কিছু না বলে স্ত্রীর মুখের পানে তাকিয়ে রইল। মন্দা মৃদুস্বরে বলল, নগেন্দ্রবালা? আমার স্বামীকে নগেন্দ্রবালা নেবে? নগেন্দ্রবালার বড় সাধ্যি। হ্যাঁ, চলো একবার কলকাতায়, তাকে আমি দেখে নেব। অনাথ বলল, কলকাতায় তো আর যাব না, পশ্চিমে যাব, তোমার শরীর সারাতে। মন্দা এই কথা যেন কানেও তুলল না। জিজ্ঞাসা করল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কিনা সেই জানে, আর তার ঈশ্বর জানে। বলেনি তোমাকে কোনোদিনও? তুমি জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ নিয়ে কথা হয়নি মন্দা। মন্দা অভিমান করে বলে, সে না জানুক, তুমি তো তাকে ভালোবাসতে। অনাথ বলল, কই আর বাসতাম মন্দা? তাহলে তুমি শীঘ্র এত সম্পূর্ণভাবে আমাকে জয় করলে কি করে? এই ঘটনাটায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না, শুধু চোখের ভালোবাসা ছিল, অন্তরে প্রবেশ করেনি। তার বিদ্যা, তার বুদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য, এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। হঠাৎ করে হেমন্ত কুমারের এক পত্র এলো অনাথের কাছে। হেমন্তবাবু লিখেছেন, ভগিনী মন্দাকিনীর অসুস্থতার সংবাদে অত্যন্ত দুঃখিত হলাম। ঈশ্বর শীঘ্র তার আরোগ্য বিধান করুন। আজ তোমায় একটি দারুণ দুঃসংবাদ দিব, প্রস্তুত হও। তুমি বলেছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসে। আমারও বিশ্বাস তাই ছিল,
কিন্তু কাল সন্ধ্যাকালে আমার সে ধারণা চূর্ণ হয়েছে। শুনলাম শরতের সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির হয়েছে। আরও শুনলাম 2 বৎসর থেকে তারা পরস্পরের প্রণয়ে আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করেছিলে তোমার প্রতি তিনি প্রণয়বতী, তা তোমার ভ্রান্তি মাত্র। এখন তুমি কি করবে, এ দুঃসহ শোক কেমন করে বহন করবে, তা তুমি ভেবে দেখো। তোমার আরেকটা ভুল হয়েছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হয়েছে, নূতন করে ব্রাহ্ম বিবাহ আইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সুতরাং তোমরা উভয়ে ব্রাহ্ম হলেও সে সম্বন্ধ ছিন্ন করার পথ কিন্তু বন্ধ। তুমি কি কলকাতায় আসবে? 4-5 দিনের মধ্যেও যদি ভগিনী আরোগ্য লাভ করতে না পারে, তাহলে এখানে আর এসো না। আমার পরামর্শ, ভগিনীকে গৃহে পাঠিয়ে দিয়ে তুমি কিছুদিনের জন্য হিমালয়ের কোনো নিভৃত পাদদেশে গমন করে তপস্যা ও উপাসনার মাধ্যমে নিজের চিত্ত স্থির ও আত্মশান্তি বিধান করে এসো। ভবদীয় শ্রী হেমেন্দ্র কুমার মিত্র, শ্রী হেমেন্দ্র কুমার সিংহ। রাত্রি 9টার পর ডাক্তারবাবুর বাড়ি থেকে ফিরে অনাথ স্ত্রীকে পত্রখানি দেখালো। মন্দা পড়ে হেসে বলল, তবে আর নগেন্দ্রবালার উপর আমার কোনো রাগ নাই। মুঙ্গেরে না গিয়ে কলকাতাতেই চলো। নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে তো। অনাথ বলল, তাই চলো। মুঙ্গেরে যাবার আর একটা উদ্দেশ্য ছিল, আমার ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। শুনে মন্দাকিনী ভাবি অভিমানের ভান করল। বলল, তাই তখন মনের কথা খুলে বললেই তো হতো। বলা হলো আমার শরীর সারাবার জন্যে পশ্চিমে যাওয়া হচ্ছে। বাইরে অন্ধকার, বকুল গাছে একটা কোকিল বসেছিল। সে হয়তো মানবের ভাষা বুঝতে পারে। বুঝি মন্দাকিনীর এ ছলনাময়ী মান কথা শুনে সে ভারী আমোদ পেল। তাই মুহুর্মুহু ঝঙ্কার দিয়ে আরম্ভ করল তার ডাক। অনাথ স্ত্রীকে নিজের বুকে টেনে নিয়ে তার মুখ চুম্বন করে বলল, না গো না, তা নয়। খুবই সুন্দর গল্পটি বউচুরি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কেমন লাগলো আপনাদের? জানিয়ে গেলে আমারও খুব ভালো লাগবে।